প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি বায়েজিদ আহমেদ। নির্বাচিত খবরে আজ আমরা কথা বলবো সারা দেশে হামের প্রাদুর্ভাব কবে কমতে পারে এ নিয়ে। আর এ বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল। শিশিরদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? এই তো চলছে। দাদা, আমাদের টপিক হামের প্রাদুর্ভাব কবে কমতে পারে। আজকে প্রথম আলোতে আপনার একটি বড় রিপোর্ট, ডিটেইল হাম নিয়ে এবং টিকাদান কর্মসূচি এবং হাম কমতে পারে এগুলো নিয়ে একটা ডিটেইল স্টোরি আপনি করেছেন। সেটা প্রিন্টেও গেছে, অনলাইনেও এই মুহূর্তে আছে। তো 20 তারিখ থেকে সারা দেশে টিকার ক্যাম্পেইন শুরু হচ্ছে, আপনার স্টোরির মধ্যে আছে। তো এতে করে কি হামের রোগীর সংখ্যা কমতে পারে বলে মনে করা হচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমি কথা বলেছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। তারা কথা বলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে, টিকা বিশেষজ্ঞদের সঙ্গে। তাদের উদ্ধৃতিতে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন যে আগামী 1 থেকে 1.5 মাসের ভিতরে হাম কমতে পারে। আচ্ছা, এখন যেভাবে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যত রোগী দেখা যাচ্ছে, বলা হচ্ছে যে 1 থেকে 1.5 মাসের ভিতরে কমতে পারে। 1 থেকে 1.5 মাসের ভিতরে কেন কমবে, এইটা হচ্ছে একটা প্রশ্ন। আমরা যদি দেখি যে 30টা জায়গাতে বেশি হাম দেখা দিয়েছিল, সেই জায়গাতে টিকা কার্যক্রম শুরু হয়েছে 5 এপ্রিল থেকে। তো ওই জায়গাতে সমস্ত বাচ্চাদেরকে টিকা দেওয়া হচ্ছে। আবার 12 তারিখ থেকে 4টে সিটি কর্পোরেশন এলাকাতে, যেখানে মানুষ বেশি, সেখানে টিকা দেওয়া হচ্ছে। আবার 20 তারিখ থেকে সারা দেশে সব জায়গাতে কিন্তু টিকা দেওয়া হবে। টিকা দিলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। তারপর বলা হচ্ছে যে 2 থেকে 3 সপ্তাহের ভিতরে ওই বাচ্চারা বা শিশুরা আর অন্য কাউকে, নিজেরা তো সংক্রমিত হবেই না, কোনো বাচ্চা সংক্রমণ ঘটাবেও না। তো এইরকম একটা পরিস্থিতি হবে। ধারণা করা হচ্ছে যে অধিকাংশ বাচ্চারই টিকা দেওয়া হয়ে যাবে 20 তারিখে ক্যাম্পেইন শুরু হলে। এখন যে পরিস্থিতিটা আছে, সেই পরিস্থিতিটা আর থাকবে না। এটা হচ্ছে যুক্তিটা। জানুয়ারি থেকে এপ্রিলের এই 17 তারিখ পর্যন্ত 200 জনের বেশি মারা গেছে হামের উপসর্গ নিয়ে এবং হামের অসুখে। তো এই যে সংখ্যা, সেই সংখ্যাটা আস্তে আস্তে কমতে পারে বলে মনে হচ্ছে না। একটা হচ্ছে টিকার কারণে টিকা দেওয়া হচ্ছে, আগের থেকে শিশুরা সংক্রমিত কম হবে ধারণা করা হচ্ছে। আর একটা হচ্ছে যে হাসপাতালগুলোতে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে ব্যবস্থা নেওয়ার কারণে আগে যত, এখন আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে বলা হচ্ছে, অনেক হাসপাতাল অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে বলা হচ্ছে, অনেক জায়গাতে আইসিইউর সংখ্যা বাড়ানো হয়েছে, ভেন্টিলেটর দেওয়া হচ্ছে ইত্যাদি নানা কারণে যে সমস্ত রোগীগুলো ঝুঁকিপূর্ণ, সেগুলো আগের থেকে হয়তো বেটার ম্যানেজমেন্ট হচ্ছে। বেটার ম্যানেজমেন্ট হলেই মৃত্যু কমবে, এটা হচ্ছে স্বাভাবিক কারণ। এই দুটো কারণ। একটা হচ্ছে আগের থেকে চিকিৎসকরা বেশি সতর্ক, হাসপাতালগুলো বেশি সতর্ক অবস্থানে আছে, এবং টিকা কার্যক্রম, দুটো মিলে আসলে মৃত্যুটা কমাবে। আমরা যদি সময়ের কথা চিন্তা করি, তাহলে এই যে হাম কমতে পারে সেই সময়টা আসলে কখন? এখন হচ্ছে এপ্রিল মাসের মাঝামাঝি, তাই তো? আমরা ধরে নিতে পারি 1 থেকে 1.5 মাস, তার মানে এপ্রিল মে শেষ নাগাদ হামটা কমে যাবে। এইটুকু হচ্ছে। আবহাওয়ারও কিছু পরিবর্তন হবে হয়তো। এখন যেই গতিতে হামের রোগী বাড়ছে দেশে, তো সেই গতিটা কি আপনি কি মনে করেন যে গত 15 দিনে সরকারের তড়িৎ ব্যবস্থা এবং সারা দেশে আইসোলেশনের ব্যবস্থা এবং অন্যান্য স্বাস্থ্য উপকরণের ব্যবস্থা নেয়ার ফলে এই রোগীর সংখ্যা কমেছে? না, রোগীর সংখ্যা এখনো কমেছে কিন্তু বলা যাচ্ছে না। আপনি যদি ধরেন গত মাসের 15-16 তারিখ থেকে কিন্তু হাম নিয়ে একটু মানুষের দৌড়ঝাঁপ শুরু হলো। যখন প্রথম আলোতে রাজশাহী থেকে রিপোর্ট হলো, তারপরে ঢাকা থেকে অনেকগুলো রিপোর্ট হলো, তারপরে মানুষ জানলো যে একটা বড় ধরনের ঘটনা ঘটে গেছে। যে ঘটনাটা ঘটেছে, এটা ইতিহাসটা অন্যরকম। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু দুটো টিকা, মানুষের ভিতরে অনেক ভুল ধারণা আছে। আমাদের টিকা 2 ভাবে দেওয়া হয়। একটা হচ্ছে ক্যাম্পেইনের সময় দেওয়া হয়, যে একযোগে সারা দেশের বাচ্চাদেরকে দিতে হবে, সেটা ক্যাম্পেইন বলে। আর একটা হচ্ছে নিয়মিত টিকাদান কর্মসূচি। আমাদের দেখবেন যে পাড়ায়, মহল্লা ইত্যাদি সব জায়গাতে নিয়মিত টিকাদান কর্মসূচি আছে, সেটা সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মধ্যে ইপিআই বলে পরিচিত। সেখানে কিন্তু সবসময় টিকা দেওয়া হয়। কিন্তু আমাদের সর্বশেষ ক্যাম্পেইনটা হয়েছে 2020 সালে, মানে যে বছর করোনা হয়েছিল সেই বছর। একটা হিসাব হচ্ছে যে আমরা যখন নিয়মিত টিকা দেই, তখন কিছু শিশু টিকা দেওয়া থেকে বাদ পড়ে যায়। এটা প্রতি বছরই বাদ পড়ে। এখন প্রতি বছর বাড়তে বাড়তে এই শিশুর সংখ্যাটা অনেক হয়েছে।
কয়েক লক্ষ শিশু দেখা যাচ্ছে যে টিকা বঞ্চিত অবস্থায় আছে। একটা হিসাব বলে যে আমাদের প্রতি বছর যত শিশু জন্মগ্রহণ করে আর টিকা না পাওয়া শিশুর সংখ্যা যদি এর কাছাকাছি হয় অথবা বেশি হয়, তখন একটা হামের প্রাদুর্ভাব দেখা দেয়। আচ্ছা, একটা খুব একটা ইন্টারেস্টিং হিসাব এটা, যে আমার অনেক বাচ্চা টিকা পাচ্ছে না, ওই না পাওয়ার সংখ্যাটা, এবং 1 বছর যত শিশু জন্ম নেয় এই দুটোর সংখ্যা যদি একই রকম হয়ে যায়, তখন একটা হামের মতো রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। আচ্ছা, বাংলাদেশ ঠিক সেই ঘটনাটা ঘটেছে। তার মানে ধারণা করা, যদি আগে বিবেচনা করা হতো তাহলে হয়তো কেউ কেউ বলতেই পারতেন যে এই ধরনের একটা প্রাদুর্ভাব দেখা দিতে পারে। তা এখন না পাওয়ার শিশুর সংখ্যা অনেক, সেই না পাওয়ার শিশুর সবাইকে যদি আমরা টিকা দিয়ে ফেলতে পারি, তাহলে এই হামের পরিস্থিতি থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আপনার যে স্টোরি, সেই স্টোরির মাধ্যমে আমরা জেনেছি সারা দেশে 200-রও বেশি হামের উপসর্গ এবং হামে মারা গেছে। কোন জেলায় বেশি মারা গেছে এবং আপনি বলেছেন যে ঘনবসতিপূর্ণ এলাকায় এই হাম রোগের প্রাদুর্ভাবটা বেশি দেখা যায়, এটা যদি একটু ব্যাখ্যা করতেন। একটা হচ্ছে যে ঢাকাতে বেশি মারা গেছে, আপনি যদি ঢাকার জনসংখ্যা বেশি, ঢাকাতে বেশি মারা গেছে আপনি। আর একটা হচ্ছে যে ঢাকাতে স্বাভাবিক, কারণ মানে আপনি জেলা ওয়াইজ যদি ধরেন, জেলা ওয়াইজের তথ্য তো দিচ্ছে না সরকার, দিচ্ছে কিন্তু ডিভিশন ওয়াইজ, জেলার তথ্য দিচ্ছে না সরকার, দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেটা দেওয়া হচ্ছে, অধিদপ্তর সেটা প্রত্যেক ডিভিশন ধরে ধরে দেওয়া হচ্ছে। সেই হিসেবে ঢাকাতে সবচেয়ে বেশি মারা গেছে, ঢাকাতে বেশি আক্রান্ত বেশি। আর ঢাকাতে বেশি মারা যাওয়ার আরেকটা কারণ হচ্ছে যে অন্য অনেক জায়গায় রোগী ঢাকাতে চলে আসে, কারণ ঢাকাতে চিকিৎসার ব্যবস্থাটা ভালো, সেই জন্য ঢাকাতে চলে আসে। এবং যখন মৃত্যু হয় তখন মৃত্যু অনেক ক্ষেত্রেই এই মৃত্যুকে ঢাকার মৃত্যু বলেই গণনা করা হয়। আচ্ছা, ঢাকাতে বস্তি বেশি, ঢাকাতে জনসংখ্যা বেশি, এই সবকিছু বিবেচনা ঢাকাতে আক্রান্ত বেশি, মৃত্যু বেশি। দাদা, এই যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি যেটা ইপিআই বলছে দেশের 61 জেলায় হাম ছড়িয়ে পড়েছে। আচ্ছা, আর হামে আক্রান্ত শিশুদের 83% বয়স 5 বছরের নিচে। এই 5 বছরের কম বয়সী শিশুরা কেন হামে আক্রান্ত হয়, এটার সাইন্টিফিক ব্যাখ্যা কি? হাম মূলত শিশুদেরই এই রোগটা বেশি হবে, কিন্তু যার অপুষ্টি যার বেশি তাদেরও কিন্তু এটা হতে পারে। যে কারণে দেখা যায় যে মাঝে মাঝে দেখা যায় যে 12 বছরের শিশু অত বয়স্ক লোকেরও কিন্তু এটা দেখা দেয়। কিন্তু হাম সব রোগ তো সব মানুষের হবে না, হাম মূলত শিশুদের রোগী, এবং যে সমস্ত শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যারা অপুষ্টিতে বেশি ভোগে, যাদের ভিটামিন এর কমতি আছে, অপুষ্টি ভিটামিন এর কমতি আছে, তাদের দেখবেন যে এই সময়তে বাচ্চাদেরকে ভিটামিন এ খাওয়ানোর কথা বলা হচ্ছে। তা সুতরাং আমরা যদি বলি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যাদের একটু অপুষ্টি বেশি এবং যাদের ভিটামিন এ ডেফিসিয়েন্সি আছে, সেই সমস্ত শিশুরা হামে আক্রান্ত হবে বেশি এবং তাদের জটিলতা বেশি হবে। যেহেতু হাম ছোঁয়াচে রোগ, তার মানে একটি পরিবারে একটি শিশু যখন আক্রান্ত হয়, তার মানে ওই পরিবারে শিশু যদি আরো থাকে তাদেরও তো আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, তাই না? হ্যাঁ, একটা হিসাব আছে যে আমরা কোভিডের সময় অনেক ভয় পেয়েছিলাম, যেমন নাকে আমাদের মাস্ক দিতে হতো, অনেক কিছু চোখ মুখ ঢাকতে হতো। কোভিডের থেকেও এটা বেশি ছড়ায়। ধারণা করা হয় যে এটা একটা হামের রোগীর থেকে এটা 15 থেকে 20 জনকে ছড়াতে পারে। আচ্ছা, এটা সংক্রমণ হারটা অনেক বেশি, এভারেজ 18, একজন থেকে 18 জনে ছড়াতে পারে। বয়স এই যে 200-র উপরে মানুষ মারা গেছেন, এর মধ্যে কি বয়স্ক রোগী আছে? বয়স্ক রোগীর আমরা কোনো খবর পাইনি। আচ্ছা, আমরা পাইনি, সবই আমরা শিশু পেয়েছি এবং সবই 5 বছরের নিচে। 5 বছরের নিচে। আচ্ছা দাদা, আপনার স্টোরির মধ্যে 61 জেলার হাম ছড়িয়ে পড়ার কথা আছে, যেই 3টি জেলায় হাম ছড়িয়ে পড়েনি সেই 3টি জেলা কোনগুলো? এটা নিয়ে একটা আমি আমার এই মুহূর্তে মনে করতে পারবো না, যে কিন্তু 3টে ডিস্ট্রিক্টের নাম আমি আগের রিপোর্টে লিখেছিলাম। পাহাড়ি অঞ্চল না তো? না, পাহাড়ের একটা ছিল, পাহাড়ের, আর 2টি সমতলের। আচ্ছা, তার মানে এখন বাংলাদেশের মানুষ আশার আলো দেখতে পারে হাম নিয়ে? আশার আলো দেখার সুযোগ আছে। এখন মানুষ আশা দেখতে গেলে নিজেরও কিছু দায়িত্ব আছে, নিজের দায়িত্ব আছে যে নিজের স্বাস্থ্যবিধিটা মেনে চলা, নিজের শিশুকে সুরক্ষিত রাখা, টিকাটা দেওয়া, টিকা দেওয়ার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করা, এগুলো নাগরিক দায়িত্ব, এগুলো আমাদের সবাইকে করতে হবে। এটা শুধু সরকারের একার দায়িত্ব না। আমরা যদি নিজের শিশুকে টিকা দেই, প্রতিবেশীকে যদি বলি যে আপনার শিশুকে টিকা দেন, এবং কেউ যেন টিকা দিয়ে ভয় না পায়, কেউ যেন টিকাকে ভয় না পায়, এটা খুব গুরুত্বপূর্ণ। সবাইকে উদ্বুদ্ধ হতে হবে টিকা নেওয়ার ব্যাপারে, টিকা নেওয়ানোর ব্যাপারে, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সরকার যে কাজটি করছে সেই কাজে সরকারকে সাহায্য করতে হবে। যেই বাচ্চাদেরকে হামের প্রথম এবং দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে, তারপরও অনেকেই বলছে যে সরকারিভাবে আরেক ডোজ টিকা দেওয়ার কথা।
তো এটাকে আসলে কি হিসেবে ট্রিট করা হবে? এটাকে আমরা বলি বুস্টার ডোজ। আচ্ছা। আপনার ছেলে বা মেয়ে যে টিকা নিয়েছে একবার 9 মাস বয়সে নিয়েছে, সেটা MR1। আচ্ছা। আবার 15 মাস বয়সে আরেকবার নিয়েছে, সে আরো বেশি যেন সুরক্ষিত থাকে সেই জন্য 15 মাস বয়সে নিয়েছে MR2। জি। মানে সে সুরক্ষিত অবস্থায় আছে, কিন্তু ধারণা করা হয় যে আরেকটা ডোজ নিলে তো আমি আরো বেশি সুরক্ষিত থাকবো। সুতরাং হামের টিকা আরেকবার নিলে এখন যে টিকাটা দেওয়া হচ্ছে সেটা যে বুস্টার ডোজ, এটা আপনাকে আর সুরক্ষাই দেবে আপনার শিশুকে। আর একটা হচ্ছে যে আপনি বললেন যে সব সময় টিকা দেওয়া হয়, সেটা কি সরকারি হাসপাতালে নাকি এর পাশাপাশি বেসরকারি সেবাদান কেন্দ্রগুলোতেও টিকার ব্যবস্থা? আপনি দেখবেন যে গ্রামে-গঞ্জে আপনার স্যাটেলাইট ক্লিনিক থেকে অনেক কিছু হয়। সব জায়গাতে দেখবেন যে এই প্রত্যেকটা ওয়ার্ডে অনেক এনজিও আছে যারা টিকা দেয়। প্রত্যেকটা বেসরকারি ব্যবস্থাপনায় কিন্তু টিকা দেওয়াটা হচ্ছে আপনি বিনামূল্যে পাবেন। আর সরকার গ্রামে আছে দেখবেন যে প্রত্যেকটা ইউনিয়নে টিকাদান কেন্দ্র আছে, সেখানে কিন্তু প্রতি সপ্তাহে টিকা দেওয়া হয় এবং কোন দিন কোথায় দেওয়া হবে রুটিন আছে। সেই জায়গাতে আপনার বাচ্চাদের সব ধরনের টিকা দেওয়া হয়, সেখানে হামের টিকাও কিন্তু দেওয়া হয়। এবং গ্রামে যারা বাড়ি তারা প্রত্যেকে জানে যে হামের টিকা তারা পাচ্ছে এবং কোন জায়গায় কবে টিকা দেওয়া হবে, কতজন শিশুকে হামের টিকা দেওয়া হবে সেই হিসাব আছে। তার মানে 20 তারিখ থেকে সারা দেশে যে হামের ক্যাম্পেইন শুরু হচ্ছে, সেই আলোকে আমরা বলতে পারি যে সারা দেশের মানুষ আশায় বুক বাঁধতে পারে যে এখন যে পরিমাণে হামের রোগীর সংখ্যা বাড়ছে সেটি নিশ্চয়ই কমবে এবং এই বাংলাদেশের মানুষ এই হাম থেকে মুক্তি পাবে। হ্যাঁ, নিশ্চয়ই। এটা মানুষের হাম তো একদম ছিলই না বলা যায়। এটা আরো একটা কথা আছে এখানে যে 2026 সাল নাগাদ 26শে ডিসেম্বরে বাংলাদেশ হাম মুক্ত হবে। আচ্ছা। হ্যাঁ, এরকম আমাদের সরকারি এটা একটা আন্তর্জাতিক ভাবে এই জিনিসটা ছিল যে বাংলাদেশ হাম মুক্ত হতে যাচ্ছে। তা যদি হাম মুক্ত আমরা কখন বলি, যদি এক বছরে কোনো মানুষ একজন থেকে আরেকজন হাম সংক্রমিত না হয়, একটা দেশের ভিতরে সেই দেশে একজন মানুষ থেকে আরেকজন মানুষ আক্রান্ত হচ্ছে না, এই পরিস্থিতিটাকে মানে জিরো কেস যেটাকে বলে, ওই রকম একটা পরিস্থিতি বাংলাদেশের ডিসেম্বরের ভিতরে হওয়ার কথা ছিল। আচ্ছা। এবং এইটা যদি বাংলাদেশ 2 বছর ধরে রাখতে পারতো তাহলে বাংলাদেশকে মানে 28 সালের ডিসেম্বরে বাংলাদেশকে হাম মুক্ত বলা যেতে পারতো। কিন্তু আমরা তো উল্টো চিত্র দেখেছি। ভিতরে একটা উল্টো ঘটনা ঘটে গেছে, যেটা বাংলাদেশের জন্য বাংলাদেশ অনেকটা পিছনে চলে গেছে। এরকম ঘটনা কিন্তু আমার লেখার ভিতরে কিছুটা আছে। এবং কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছিল, প্রেস কনফারেন্স না, ওখানে ইউনিসেফ, WHO লোকজন ছিলেন, কর্মকর্তারা ছিলেন, সেখানে আমি প্রশ্নটা তুলেছিলাম বাংলাদেশকে তাহলে পেছালো কিনা। আচ্ছা, উত্তরে কি বলেছেন তারা? মানে তারা পেছালো ঠিক এইভাবে ওনারা উত্তরটা দেননি। তারা বলেছেন যে বাংলাদেশের আরো বেশি সতর্ক হতে হবে, টিকা কার্যক্রমটা সঠিক করতে হবে, ক্যাম্পেইনটা ভালো করতে হবে। দাদা, অসংখ্য ধন্যবাদ। এত চমৎকার আপনি বিশ্লেষণ করেছেন, বিশেষ করে আপনি বিজ্ঞানসম্মত ভাবে যেভাবে বিশ্লেষণ করেছেন, হামের প্রাদুর্ভাব কিভাবে কমতে পারে, 20 তারিখ থেকে ক্যাম্পেইন শুরু হচ্ছে এবং বাংলাদেশের মানুষের ভয়ের কিছু নাই। হ্যাঁ, নিশ্চয়ই সরকার নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছে যাতে করে হাম কমতে পারে এবং একটা সহনীয় মাত্রায় থাকতে পারে। তো আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লের সঙ্গে। আমরা কথা বলছিলাম সারা দেশে হামের প্রাদুর্ভাব কবে কমতে পারে এ নিয়ে। নির্বাচিত খবর আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো সহকর্মীকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য শুভকামনা।